জি স্যার, রেকর্ডিং শুরু হইছে স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে। যেটা বলতেছিলাম যে এটা মোটামুটি একটা সিঙ্গেল আইসি হিসেবে অপারেশন অ্যাম্প্লিফায়ারটা বাজারে অ্যাভেলেবল, এবং এই অপারেশন অ্যাম্প্লিফায়ার দিয়ে বিভিন্ন ধরনের কাজ সম্পাদিত হয়। অপারেশন অ্যাম্প্লিফায়ার ইজ এ ভার্সেটাইল ডিভাইস, যেটা হলো একটা ভার্সেটাইল ডিভাইস, অর্থাৎ একটা ডিভাইস দিয়ে বিভিন্ন ধরনের কাজ হয়, যেটা দ্যাট ক্যান বি ইউজ টু অ্যাম্প্লিফাই ডিসি, যেটা ডিসি কে অ্যাম্প্লিফাই করতে পারে, অ্যাজ ওয়েল এস ইনপুট এসি ইনপুট সিগন্যাল, যেটা ডিসি কে অ্যাম্প্লিফাই করতে পারে, এবং ইনপুট এসি সিগন্যালকেও যেটা অ্যাম্প্লিফাই করতে পারে। অর্থাৎ এই অ্যাম্প্লিফায়ার দিয়ে আমরা ইনপুট ডিসি কেও যেমন করতে পারি, তেমনি এসি কেও অ্যাম্প্লিফাই করতে পারি। অ্যান্ড ওয়াজ অরিজিনালি ডিজাইন ফর পারফর্মিং ম্যাথমেটিক্যাল অপারেশন, এবং এটা সাধারণত দিয়ে বেশ কিছু ম্যাথমেটিক্যাল গাণিতিক অপারেশন ক্যালকুলেশন করা যায়, যেমন এডিশন। আমরা যদি দুইটা সিগন্যালকে যোগ করতে চাই, অর্থাৎ অ্যাড করতে চাই, ঠিক আছে, একটার সাথে যদি আরেকটাকে যদি অ্যাড করতে চাই দুইটা সিগন্যালকে, তাহলে আমরা এই অপারেশন অ্যাম্প্লিফায়ারতে করতে পারি। সাবট্রাকশন, একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালকে যদি আমি বিয়োগ করতে চাই, ঠিক আছে, তাহলে এই কাজটা করতে পারি। মাল্টিপ্লিকেশন, একটার সাথে আরেকটা গুণ করতে চাইলে আমরা এটাতে করতে পারি। শুধু এটা না, কোন সিগন্যালকে ইন্টিগ্রেশন করতে চাইলে আমরা এটাতে করতে পারি, এবং কি ডিফারেন্সিয়েশনও করতে পারি এই অপারেশন অ্যাম্প্লিফায়ার দিয়ে, ঠিক আছে। তাহলে অপারেশন অ্যাম্প্লিফায়ার দিয়ে বেশ কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন আমাদের সম্পাদন করা যায়। এর মধ্যে একটা হলো এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। শুধু আবার এটা শুধুমাত্র এই ধরনের গাণিতিক প্রবলেমগুলোই সলভ করে না, এটাতে আমরা এসি এবং ডিসি কে অ্যাম্প্লিফাইও করতে পারি, অর্থাৎ নরমাল অ্যাম্প্লিফায়ার হিসেবেও এটাকে আমরা ইউজ করতে পারি। এই কারণে এর নাম হলো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। ফ্রম দা এবং এটাকে সংক্ষেপে আমরা বলি অপ্যাম্প, ওপিএএমপি, অপ্যাম্প, ঠিক আছে। অপারেশন অ্যাম্প্লিফায়ারকে সংক্ষেপে আমরা অপ্যাম্প বলে থাকি, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছো তো? এখানে তো এএমপি দ্বারা অ্যাম্প্লিফায়ার বোঝাচ্ছে, আর ওপি দ্বারা অপারেশনাল। হ্যাঁ, অপারেশনাল এএমপি হলো অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। এটাকে সংক্ষেপে অপ্যাম্প বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, উইথ দ্য এডিশন অফ সুইটেবল এক্সটার্নাল ফিডব্যাক কম্পোনেন্ট, the modern day operational amplifier can be used for a variety of application. এখন অপারেশন অ্যাম্প্লিফায়ারকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। এটা নরমাল একটা আইসি হিসেবে ব্যবহার করতে পারি, এবং এই অপারেশন অ্যাম্প্লিফায়ারকে আমরা এক্সটার্নালি একটা ফিডব্যাক কম্পোনেন্ট দিয়ে কানেক্ট করেও আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আমরা এই অপারেশন অ্যাম্প্লিফায়ার দিয়ে করতে পারি। শুধু না, অপারেশন অ্যাম্প্লিফায়ার দিয়ে আমরা এটাতে আমরা কম্পেয়ারও করতে পারি। আমরা যদি মনে করি যে দুইটা সিগন্যালকে কম্পেয়ার করব, কোন সিগন্যাল আছে, কোনটা বড় কোনটা ছোট, এই কম্পারিজন করব, এই কম্পারিজনের ক্ষেত্রেও আমরা এই অপারেশন অ্যাম্প্লিফায়ারকে ব্যবহার করতে পারি। শুধু কম্পারিজন না, আমরা এটাতে অসিলেটর, বিভিন্ন ধরনের সিগন্যালও জেনারেট করতে পারি। শুধু এটা না, সিগন্যাল জেনারেশন শুধু না, যেমন ধরো এখানে লেখা আছে, দেখো, সাচ এস এসি এন্ড ডিসি সিগন্যাল অ্যাম্প্লিফিকেশন, এসি এবং ডিসি সিগন্যালকে অ্যাম্প্লিফাই করা। অ্যাক্টিভ ফিল্টার, আমরা যদি বিভিন্ন ধরনের ফিল্টার তৈরি করা, বুঝতে পারছো? ফিল্টার মানে কি? ফিল্টার মানে বলো তো দেখি নিশি, ফিল্টার কি? স্যার এটা তো বলছিলেন আপনি। হ্যাঁ স্যার 1 মিনিট দেন স্যার, 1 মিনিট। আচ্ছা স্যার, নির্দিষ্ট কম্পাঙ্ক যাইতে পারবো, আর তার বাইরের কম্পাঙ্কটুকু স্যার ঢুকতে পারবো না ওটার মধ্যে দিয়ে। এটাতে পারি ফিল্টার না, এটা হলো নির্দিষ্ট কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি, অর্থাৎ নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ফিল্টার, অর্থাৎ নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাস করবে, আবার অন্যান্য ফ্রিকোয়েন্সি গুলো আটকায় দিবে। তো এই ধরনের আটকায় দিবে। শুধু এটা না, এটাতে আমাদের অসিলেটর তৈরি করতে হবে। অসিলেটর হলো বিভিন্ন ধরনের সিগন্যাল জেনারেট করে, যেটা দিয়ে, অর্থাৎ একটা সিগন্যাল জেনারেটর। যেমন আমরা যদি চাই ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করবো, স্কোয়ার ওয়েভ জেনারেট করবো, রেক্টেঙ্গুলার ওয়েভ জেনারেট করবো, পালস ওয়েভ জেনারেট করবো, এরকম যে কোনো ধরনের আমাদের সিগন্যাল যদি তৈরি করার প্রয়োজন পড়ে, আমরা এটাতে করতে পারি। যেটা বললাম কম্পারেটর, একটা সিগন্যাল থেকে কোনটা বড় কোনটা ছোট, এই ধরনের কম্পারেটর তৈরি করতে পারি। রেগুলেটর তৈরি করতে পারি, একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পাস করবো, বাদ বাকি ভোল্টেজ গুলো পাস করবো না, ভোল্টেজ বাইরে গেলেও আমাদের ভোল্টেজটাকে লিমিট করে ফেলবো। এই ধরনের রেগুলেটর সার্কিটও আমরা এই অপারেশন অ্যাম্প্লিফায়ার দিয়ে তৈরি করতে পারি, এবং আরো বিভিন্ন নানাবিধ অ্যাপ্লিকেশন আছে অপারেশন অ্যাম্প্লিফায়ার। অর্থাৎ এই একটা আইসি, একটা সিঙ্গেল ডিভাইস, যে সিঙ্গেল ডিভাইস দিয়ে মোটামুটি অসংখ্য ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করা যায় যে আইসি দিয়ে, সেটার নামই হলো অপারেশন অ্যাম্প্লিফায়ার। যে কারণে এই অপারেশন অ্যাম্প্লিফায়ারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের এই কোর্সের ম্যাক্সিমাম পোর্শন, প্রায় 90% পোর্শনটাই আমরা কাজ করব এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে, ঠিক আছে।
স্যার স্যার ফিল্টার হচ্ছে সিগন্যাল প্রসেসিং ডিভাইস একটা। হ্যাঁ, এটা সিগন্যাল প্রসেসিং ডিভাইস না, এটা হলো জাস্ট হলো সিগন্যাল প্রসেসিং ডিভাইসকে ফিল্টার বলা হয় না। তো তাহলে স্যার এটা গুগলে দেওয়া আছে স্যার। আচ্ছা, এটা হলো পরে দেখো, পরে দেখো। স্যার ক্লাসের মধ্যে স্যার একজন স্যার বেরসান না করে স্যার, আপনি দেখবেন স্যার সবাইকে কথা বলতে না করবেন। আচ্ছা, হ্যাঁ, ফিল্টারের কাজটাই হলো মোটামুটি সিগন্যালকে ফাঁকা, অর্থাৎ নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সিগন্যালকে পাস করবে, বাদ বাকি সিগন্যালকে আটকে দিবে। যে সিগন্যালকে আমরা চাই আর না, আপনি চলে গেছেন, আনওয়ান্টেড সিগন্যালকে আটকায় দিবে। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আনওয়ান্টেড তোমার ওই যে হ্যালো হ্যালো জি স্যার। শোনা যাচ্ছে? এই যে আমার এখানে দেখাচ্ছে ইন্টারনেট কানেকশন আনস্টেবল, মানে নেটের প্রবলেম হতে পারে, যে কোনো মুহূর্তে লাইন কেটে যেতে পারে। কালকে এক ক্লাস নিতে যাই আমার 3 বার লাইন কাটছে, সুতরাং এই জন্য আর কেটে যাওয়ার পরে স্যার কেটে যাওয়ার পর আবার ঢুকবো নাকি বের হয়ে যাব না? তোমরা কানেক্টেড থাকবা, আমি আবার ঢুকবো, ঠিক আছে? তোমরা অলরেডি কানেক্টেড থাকবাই, আচ্ছা প্রবলেম ঠিক হবে না। আছে। আমার লাইন কেটে যাবে, আমি আবার ঢুকবো, ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে মোটামুটি এই হলো আমাদের অপারেশন অ্যাম্পলিফায়ার। যেহেতু এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ডিভাইস, যে কারণে আমাদের এটা একটু গুরুত্ব সহকারে এই ডিভাইসটা নিয়ে আমরা স্টাডি করব, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, এখানে আছে ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন অফ টাইপিক্যাল অপারেশন অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? তো অপারেশন অ্যাম্পলিফায়ারের ব্লক ডায়াগ্রাম স্যার অপারেশন অ্যাম্পলিফায়ারটা দেখতে কেমন স্যার? দেখাচ্ছি। স্যার একটু জুম করেন স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে না? জি স্যার। স্যার একটু জুম করেন। হ্যাঁ, এখন জি স্যার। আচ্ছা স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখন তো দেখা যাওয়ার কথা। জি স্যার, দেখা যায় স্যার। স্যার ঠিক আছে। দেখা যাইতেছে স্যার। ওকে, ঠিক আছে। জুম করে নিলে হবে স্যার। জি স্যার। এটা অপারেশন অ্যাম্পলিফায়ারকে ব্লক ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করছে। অপারেশন অ্যাম্পলিফায়ারের সাধারণত দুইটা ইনপুট থাকে, যেমন একটাকে বলা হয় নন ইনভার্টিং ইনপুট, আর একটা হলো আমাদের ইনভার্টিং ইনপুট, এবং এর একটা আউটপুট থাকে, আউটপুট টার্মিনাল থাকে, ঠিক আছে? আর স্যার এখানে ইনভার্টিং মানে কি? আচ্ছা, আমি বলতেছি, ইনভার্টার। ইনভার্টিং মানে হলো নেগেটিভ ইনপুট, অর্থাৎ এক জায়গায় আমরা এখানে যে ভোল্টেজটা দেই, সেই ভোল্টেজটা এখানে ইনভার্ট হয়ে যায়, অর্থাৎ প্লাস 5 ভোল্ট দিলে ধরো -5 ভোল্ট হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ নন ইনভার্টিং ইনপুট যেটা, এটা যা দিব সেটাকে ইনভার্ট করে ফেলবে, বুঝতে পারছো? আরেকটা হলো নন ইনভার্টিং ইনপুট, অর্থাৎ যে এখানে সবসময় পজিটিভ ভোল্টেজ যাবে, আর ইনভার্টিং ইনপুট এখানে সবসময় নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই যাবে, ঠিক আছে? এটা কিছুক্ষণ পরে বুঝবা, আমি যখন ব্যাখ্যা করবো তখন। আচ্ছা, এর হলো একটা আউটপুট স্টেজ থাকবে এখানে, এর হলো মাঝখানে কয়েকটা স্টেজ আছে। এক হলো ইনপুট স্টেজ, আউটপুট স্টেজ, ইন্টারমিডিয়েট স্টেজ এবং লেভেল সেটিং স্টেজ, ঠিক আছে? তো মোটামুটি এটা আমরা যখন আইসিটা দেখবো তখন মোটামুটি ক্লিয়ার বুঝতে পারবো। আমরা এখন পরের প্লেজে চলে যাই। টাইপিক্যাল অ্যানালাইসিস অফ টাইপিক্যাল অপারেশন অ্যাম্পলিফায়ার। আচ্ছা যাক, এগুলো ইচ্ছা করলে পড়ে নিও, আমাদের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ না। এইখানে দেখো, এখানে একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের সিম্পলিফাইড ডায়াগ্রাম দেয়া আছে। ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দি অপারেশন অ্যাম্পলিফায়ার, এই যে CMC1435 মডেলের একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের, মানে অপারেশন অ্যাম্পলিফায়ার কি একটা ইন্টিগ্রেটেড সার্কিট, তাই না? একটা আইসি, তাই না? ইন্টিগ্রেটেড সার্কিট সম্পর্কে ধারণা আছে? না স্যার করা হয় নাই। না স্যার। আচ্ছা, ইন্টিগ্রেটেড সার্কিট হলো এক সময়ে আমরা কি করতাম, বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল সার্কিট বা ইলেকট্রনিক সার্কিট গুলো পড়ছি। ইলেকট্রনিক সার্কিটের বেসিক ডিভাইস গুলো কি কি? বেসিক ডিভাইস হলো ডায়োড, বিজেটি, মসফেট, জেফেট, এই তো না, এগুলো তো বেসিক ডিভাইস, তাই না? জি স্যার। তো এই বেসিক ডিভাইসগুলো দিয়ে আমরা কি করি, একটার পর একটা কানেক্ট করে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস তৈরি করি, তাই না? অপারেশন আর এখানে অনেকগুলার কম্বিনেশন থাকবে কি? সেটা তো অনেক জটিল মনে হচ্ছে। অনেক কমপ্লেক্স। কমপ্লেক্সের মধ্যে এটা সিম্পল। অপারেশনাল অ্যাম্পলিফায়ারের যে আইসিটা, আইসির ইকুইভ্যালেন্ট সার্কিটটা আরো কমপ্লেক্স, ওখানে অনেক সিকিউরিটি ডিভাইস সহ থাকে,
এটা অনেক সিম্পলিফাইড। তার পরীক্ষার মধ্যে কি স্যার এত বড় বড় সার্কিটই না, থাকবে স্যার? এগুলো পরীক্ষা আসবে না, এগুলো পরীক্ষা আসবে না, এগুলো এই কোর্সের আলোচনার বিষয় না, তোমাদের জাস্ট দেখাচ্ছি। ওকে জি স্যার। ঠিক আছে, এটা অরিজিনাল সার্কিট স্যার। এরকমও না, এটা জাস্ট এটা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, সিম্পলিফাইড সার্কিট এটা আর কি, মানে ওই ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে সিম্পলিফাই করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো এইখানে Yes, sir. বিভিন্ন ধরনের দেখো ভিজিটি রেজিস্টার এগুলোর কম্বিনেশন থাকে। এখন এগুলো আমরা যে কাজটা করি এখন বর্তমানে ফ্যাব্রিকেশন টেকনোলজির ইমপ্রুভমেন্টের ফলে আমরা যে কাজটা করি সেটা হলো একটা সিঙ্গেল সিলিকন বারের ভিতরে আমরা এই ধরনের ডিভাইসগুলো আমরা তৈরি করে আমরা এখানে এই বিভিন্ন ধরনের সার্কিটগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করি। ঠিক আছে, এগুলোকে বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। ঠিক আছে, হ্যাঁ আইসি দেখছো তো? ঠিক আছে, প্রাইস তো জি স্যার দেখছি। দেখছি। তোমাদের একটা কোর্স যখন দেখছি, স্যার। ভিএলএসআই পড়বা, ভিএলএসআই ডিজাইন পড়বা, এই ভিএলএসআই ডিজাইনে এই বিভিন্ন ধরনের আইসি তৈরি করা তোমরা শিখতে পারবা। ভিএলএসআই ডিজাইন নামে একটা কোর্স আছে, ওইখানে মোটামুটি এই ধরনের আইসি গুলো কিভাবে তৈরি করা হয়, ফ্যাব্রিকেশন করে কিভাবে আইসি গুলো তৈরি করে, এটা নিয়ে আমাদের আলোচনা করা আছে। 4th ইয়ারে পড়বা, 4th ইয়ার 2nd সেমিস্টারে এই সাবজেক্টটা আছে। ঠিক আছে, স্যার ভিএল কি? ভিএলএসআই ডিজাইন। ঠিক আছে, ভেরি লার্জ সার্কিট ইন্টিগ্রেশন, অর্থাৎ এখানে বর্তমান সময়ে যেমন ধরো যে কোনো কিছু আইসিতে হয়ে যাইতেছে না। জি স্যার। আগে যখন দেখতা একটা আগের টেলিভিশন যদি খুলে দেখো, নর্মাল এক্সাম্পল দেই, আগের টেলিভিশন দেখবা কত কানেকশন, কত তার, কত ধরনের ইকুইপমেন্ট না, অনেক অনেক বড় স্যার। অনেক ক্যাপাসিটর, অনেক কিছু আছে ওর ভিতরে। এখনকার টেলিভিশন যে কোনোটা খুলে দেওয়া কিছুই নাই, কয়েকটা আইসি আছে। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের সার্কিট গুলো ছিল, এই সার্কিট গুলো এখন কি করছে, একটা সিঙ্গেল চিপের মধ্যে এনে বসছে। রুমন কথা বলছে। হ্যাঁ স্যার রুমন কথা বলছে। রুমন একটু জানে এগুলো সম্পর্কে, তো সার্কিটগুলো ছোট হয়ে গেছে স্যার। হ্যাঁ ছোট হয়ে গেছে। স্যার রুমন কথা বলতে পারছে আজকে ফার্স্ট। এই যে এখন এই অপারেশন অ্যাম্পলিফায়ারকে যদি আমি আইসি তে ডিজাইন না করে আমি এরকম করে ইমপ্লিমেন্ট করতাম, এই বিজেটি তে ইমপ্লিমেন্ট করতাম, তাহলে এরকম একটা কমপ্লেক্স ডিভাইস এটা হয়ে যেত। বুঝতে পারছো? এর বদলে আমি কি করলাম, এই কমপ্লেক্স ডিভাইসে এতগুলা কানেকশনকে আমি ছোট্ট একটা আইসির মধ্যে আইনে ফেললাম, আইনে একটা আইসি ডিজাইন করে ফেললাম, যেটা আমাদের সাইজ কমে গেল, আমাদের এই লস, বিভিন্ন ধরনের হিট লস কমে গেল। ঠিক আছে, আমাদের অনেক দামও কমে গেল ডিভাইসের। তো এই কারণে আমরা এগুলো কি করলাম, একটা ছোট একটা আইসির মধ্যে ডিজাইন করে ফেললাম। এটাই হলো আমাদের আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। ঠিক আছে, অর্থাৎ একটা বড় একটা সার্কিটকে ছোট একটা জায়গার মধ্যে ইমপ্লিমেন্ট করা। এটা আমাদের সাধারণত ফ্যাব্রিকেশন টেকনোলজি ইউজ করে আমাদের এই আইসি গুলো ডিজাইন করি। ঠিক আছে, প্রথমে আইসি গুলো ডিজাইন করা হয়, তারপরে বিভিন্ন ছোট একটা সিলিকন চিপের মধ্যে এগুলোকে ফ্যাব্রিকেট করা হয়। বড় বড় বিভিন্ন দেশে আছে, বাংলাদেশে এই ধরনের কোনো কোম্পানি নাই, আইসি এখানে তৈরি করা হয়। ঠিক আছে, এখানে কি আইস দ্বারা ইন্টিগ্রেটেড সার্কিট বোঝাচ্ছে? হ্যাঁ, ইন্টিগ্রেটেড সার্কিট, হ্যাঁ, অর্থাৎ যেখানে বিভিন্ন সার্কিটকে ইন্টিগ্রেট করা হয়, অর্থাৎ সন্নিবেশ করা হয়। ঠিক আছে, ইন্টিগ্রেশন মানে কি, সন্নিবেশ করা, তাই না? সন্নিবেশ করা। হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন ধরনের সার্কিট গুলোকে, কানেকশনকে এক জায়গায় যেখানে সন্নিবেশ করা হয় ছোট্ট একটা ডিভাইসের মধ্যে, সেটা হলো ইন্টিগ্রেটেড সার্কিট। ঠিক আছে, এই অপারেশনাল অ্যাম্পলিফায়ার হলো এরকম একটা ইন্টিগ্রেটেড সার্কিট। এটা একটা আইসি, একটা ইন্টিগ্রেটেড সার্কিট, যেখানে বিভিন্ন ধরনের কমপ্লেক্স সার্কিটকে, কানেকশনকে আমরা এক জায়গায় বসায় ইন্টিগ্রেট করছি। যেমন এটা হলো একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, এই ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে ধরো আমি এক জায়গায় ছোট্ট একটা ডিভাইসের মধ্যে ইন্টিগ্রেট করছি। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখো এখানে এই ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে আমরা এখানে দেখতেছি এই যে এটা হলো আমাদের নন ইনভার্টিং ইনপুট, এটা হলো আমাদের ইনভার্টিং ইনপুট। ঠিক আছে, আবার এদিকে আছে আউটপুট, মানে এর ভিতরে সবকিছু আমরা ইন্টিগ্রেট করছি। এই যে এটা হলো আমাদের বায়াসিং ভোল্টেজ প্লাস ভিসিসি, এটা হলো আমাদের নেগেটিভ বায়াসিং ভোল্টেজ মাইনাস ভিসিসি। ঠিক আছে, এরকম ভাবে এই যে এটা হলো আমাদের আউটপুট। আমরা যদি আউটপুটটা দেখি তাহলে বলতে পারবো যে এই যে এটা হলো আমাদের আউটপুট, ধরো আমাদের আউটপুট এটা, এরকম বিভিন্ন টার্মিনাল এখানে বের হয়ে গেছে। আর এই টোটাল কানেকশনটাকে একটা ছোট্ট আইসির মধ্যে আমি ইন্টিগ্রেট করছি। ঠিক আছে, ওকে,
আচ্ছা যাই হোক, এই ম্যাথ গুলো লাগবে না। মা তুমি উঠে বসো, উঠো। আচ্ছা হ্যাঁ, এই এই যে একটা সিম্বল দেখা আছে, এই সিম্বলটা হলো একটা অপারেশনাল অ্যামপ্লিফায়ারের সিম্বল। তো এই সিম্বলটা হলো আমাদের একটা অপারেশনাল অ্যামপ্লিফায়ারের সিম্বল, এই যে এই সিম্বলটা, ঠিক আছে। এই যে এখানে হলো আমাদের ইনভার্টিং ইনপুট, নন ইনভার্টিং ইনপুট, আউটপুট, আর একটা অপারেশনাল অ্যামপ্লিফায়ার। আমরা জানি অ্যামপ্লিফায়ারকে কি ত্রিভুজ শেপে প্রকাশ করা হয়, তাই না? দেখছি হ্যাঁ ত্রিভুজ। এটা হলো আমাদের একটা ইনপুট ইনভার্টিং ইনপুট, এটা হলো আমাদের নন ইনভার্টিং। যেহেতু আমাদের ইনপুট দুইটা অপারেশনাল অ্যামপ্লিফায়ারে, আউটপুট হলো এটা, আউটপুট একটা। এটা হলো স্কিমেটিক সিম্বল ফর অপারেশনাল অ্যামপ্লিফায়ার। এখন মনে করি একটা অপারেশনাল অ্যামপ্লিফায়ার আছে, এক সেকেন্ড, বইটা একটু ঘোলা। আচ্ছা তার আগে আমি বেশ কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি। যেহেতু আমি ইন্টিগ্রেটেড সার্কিট নিয়ে কথা বললাম না, এখন ইন্টিগ্রেটেড সার্কিটের কিছু বৈশিষ্ট্য আছে। একটা আইডিয়াল ইন্টিগ্রেটেড সার্কিট, একটা আদর্শ ইন্টিগ্রেটেড সার্কিট কিরকম হবে, ঠিক আছে? একটা আদর্শ কেমন হবে? একটা আইডিয়াল ইন্টিগ্রেটেড সার্কিটে, দাঁড়াও এক সেকেন্ড, এটা মুছে দিই। হ্যাঁ, একটা আইডিয়াল ইন্টিগ্রেটেড সার্কিটে মোটামুটি যে জিনিসগুলো থাকবে সেটা হলো অবশ্যই এখানে নো এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি। দাঁড়াও, এক নাম্বার যে বিষয়টা থাকবে একটা আইডিয়াল ইন্টিগ্রেটেড সার্কিটের ভিতরে, সেটা হলো শর্ট সার্কিট প্রোটেকশন। ঠিক আছে, শর্ট সার্কিট প্রোটেকশন, অর্থাৎ যে কোনো একটা ইন্টিগ্রেটেড সার্কিট আমরা যখন ডিজাইন করি, এই সার্কিটের ভিতরে এমন একটা সিকিউরিটি সিস্টেম থাকতে হবে যে কারণে এটা যদি কোনো সময় শর্ট সার্কিট হয় এই সার্কিটটাকে প্রোটেক্ট করতে পারে। আদারওয়াইজ কি আমাদের আইসি গুলো নষ্ট হয়ে যাবে, তাই না? সহজে। এখানে শর্ট সার্কিট বলতেছে পুড়ে যাওয়া বোঝাচ্ছে না, মানে পুড়ে যায় যখন না, শর্ট সার্কিট সম্পর্কে তো তোমাদের পরিমাণ কারেন্ট থাকা কথা। হয়ে যাবে। আচ্ছা আমি দেখছি। জি স্যার। আচ্ছা এরপরে হলো যে কোনো একটা ইন্টিগ্রেটেড সার্কিটের ভিতরে আমাদের পাওয়ার কনজাম্পশন লো হইতে হবে। ওকে, পাওয়ার কনজাম্পশন লো হইতে হবে। ওকে, এই পর্যন্ত আপাতত বুঝতে পারবা, পরে গুলো এখন বুঝতে পারবা না। সুতরাং আমি আর এই বিষয়ে আলোচনা না বাড়াই, পরবর্তীতে যখন বুঝতে পারবা তখন আমরা আলোচনা করব, ঠিক আছে? আর যে কোনো আইডিয়াল অপারেশনাল অ্যামপ্লিফায়ার, যে কোনো একটা আইডিয়াল অপারেশনাল অ্যামপ্লিফায়ার, যেমন ধরো আইডিয়াল অপারেশনাল অ্যামপ্লিফায়ার মানে কি, আমরা একটা অপারেশনাল অ্যামপ্লিফায়ারকে যেরকম চাই, আইডিয়ালি যেরকম দেখতে চাই, যে কোনো একটা আইডিয়াল অপারেশনাল অ্যামপ্লিফায়ারের আমাদের অবশ্যই অপারেশনাল অ্যামপ্লিফায়ারের মূল কাজটা কি? ভোল্টেজকে গেইন করা, তাই না? অর্থাৎ ভোল্টেজকে অ্যামপ্লিফাই করা, এটাই তো তার মূল কাজ। এটা একটা অ্যামপ্লিফায়ার, তাই না? এর সাথে সাথে সে বিভিন্ন ধরনের কাজ করে, এডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, কম্পারেটর, এই কাজগুলো সে করে। তার মেইন কাজটা কি? অ্যামপ্লিফায়ার। তো তার মেইন কাজ হলো সিগন্যালকে অ্যামপ্লিফাই করা, বড় করা। হ্যাঁ, বড় করা, এটা হলো তার মেইন কাজটা অপারেশন অ্যামপ্লিফায়ার। তো এই কারণে আমরা বলতে পারি মানে দুর্বল স্যার। হ্যাঁ হ্যাঁ, দুর্বল সিগন্যালকে সবল করা। হ্যাঁ, এই কারণে বলতে পারি দুর্বল সিগন্যালকে শক্তিশালী সিগন্যালে রূপান্তর করা। হ্যাঁ, শক্তিশালী সিগন্যালে রূপান্তর করা, ঠিক আছে? এটি সিগন্যালকে বড় করা বা অ্যামপ্লিফাই করা, বা দুর্বল সিগন্যালকে শক্তিশালী সিগন্যাল মানে কি? শক্তিশালী সিগন্যাল মানে বড় সিগন্যাল, তাই না? আর দুর্বল সিগন্যাল মানে হলো ছোট সিগন্যাল। এই দুর্বল সিগন্যালকে মানে ছোট সিগন্যালকে বড় করে মানে শক্তিশালী করে, ঠিক আছে? তাহলে যে কোনো একটা অপারেশন অ্যামপ্লিফায়ারে দুইটা ইনপুট আছে, একটা হলো প্লাস ইনপুট, একটা হলো মাইনাস, অর্থাৎ একটা পজিটিভ ইনপুট, একটা হলো নেগেটিভ, তাই না? এই পজিটিভ ইনপুটকে বলা হয় নন ইনভার্টিং ইনপুট, আর নেগেটিভ ইনপুটকে বলা হয় কি? ইনভার্টিং ইনপুট। এটাকে বলা হয় ইনভার্টিং ইনপুট। এখন মনে করি ওয়ান হলো কোন একটা ইনপুট। হ্যাঁ, মনে করি এখানে একটা অ্যামপ্লিফায়ার আছে, আমার দেখতেছ না কেনটা? দেখতেছ? দেখা যায়। হ্যাঁ, মনে করি এখানে একটা অ্যামপ্লিফায়ার আছে, এখানে এটা হলো আমাদের পজিটিভ ইনপুট বা নন ইনভার্টিং, এটা হলো আমাদের নেগেটিভ ইনপুট বা ইনভার্টিং ইনপুট। মনে করি আমাদের এখানে এই জায়গায় ভোল্টেজ আছে আমাদের V1, এই ভোল্টেজের মান হলো আমাদের V1, অর্থাৎ নন ইনভার্টিং এ ভোল্টেজ হচ্ছে V1,
এবং ইনভার্টিং এ আমি ভোল্টেজ দিছি হলো আমাদের V2 এবং আউটপুট ইনভার্টিং হলো V2 হ্যাঁ আউটপুটে ভোল্টেজ পাইছি আমাদের V0 তাহলে এই আইসি হ্যাঁ এর ভোল্টেজ গেইন যদি হয় আমাদের A অর্থাৎ ইনপুট থেকে আউটপুটের সিগন্যাল যদি A গুণ বড় হয় আমাদের গেইন তো আমরা মোটামুটি জানছি তাই না এর ভোল্টেজ গেইন যদি হয় A তাহলে আমি বলতে পারি এর আউটপুট ভোল্টেজ V0 ইকুয়াল টু A ইনটু V1 মাইনাস V2 ঠিক আছে হ্যাঁ তাহলে এর আউটপুট ভোল্টেজ সমান সমান বলতে পারি A ইনটু V1 মাইনাস V2 এই V1 মাইনাস V2 টা কি এই V1 মাইনাস V2 হলো আমাদের V1 মাইনাস V2 কে বলা হয় স্যার এখানে A কি স্যার হ্যাঁ স্যার A কি এখানে A হলো আমাদের গেইন ভোল্টেজ গেইন স্যার ভোল্টেজ গেইন হ্যাঁ এই V1 মাইনাস V2 কে আমরা বলতে পারি VID বা ডিফারেন্স ইনপুট ভোল্টেজ ডিফারেন্স অর্থাৎ V1 থেকে V2 অর্থাৎ দুইটা ইনপুটের মধ্যে যে ডিফারেন্স এই ডিফারেন্সটাকে A গেইন দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের আউটপুট ভোল্টেজ আসবে হলো আমাদের V0 একটু ক্লিয়ার তো A হলো আমাদের ভোল্টেজ গেইন আমরা এর আগে স্মিথের বই থেকে ভোল্টেজ গেইন কারেন্ট গেইন পাওয়ার গেইন সম্পর্কে পড়ে আসছি আমরা দেখছি A হলো আমাদের গেইন ওখানে প্রকাশ করছে AV দিয়ে তাই না ভোল্টেজ গেইন কে প্রকাশ করছে আমি AV দিয়ে তাই না AV দিয়ে প্রকাশ করে আসছি এক সেকেন্ড AV এইভাবে প্রকাশ করে আসছি এখানে জাস্ট শুধুমাত্র A দিয়ে প্রকাশ করছি ঠিক আছে এটা এক এক বইয়ে এক এক রকম করে প্রকাশ করে এখানে ধরো ভোল্টেজ গেইন কে সে বইয়ে A দিয়ে প্রকাশ করছে এখানে হচ্ছে লার্জ সিগন্যাল আউটপুট লার্জ সিগন্যাল ভোল্টেজ গেইন এখানে এটা হলো আমাদের লার্জ সিগন্যাল ভোল্টেজ গেইন হুইচ ইজ স্পেসিফাইড আচ্ছা যাই হোক তো এই হলো আমাদের ভোল্টেজ গেইন ঠিক আছে তো মোটামুটি ইনপুট ভোল্টেজের ডিফারেন্স কে যদি আমি ভোল্টেজ গেইন দিয়ে গুণ করি তাহলে আউটপুট ভোল্টেজ পাই যে কোনো একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের এইটুকু ক্লিয়ার তো জি স্যার আচ্ছা কারো সমস্যা আছে একটু বুঝতে স্যার আমার আছে হ্যাঁ বলো স্যার ওই যে আপনি বললেন যে মানে এই যে এখানে কোথায় গেল হ্যাঁ স্যার ওই যে লার্জ সিগন্যাল ভোল্টেজ গেইন হুইচ ইজ স্যার ওই যে ওখানে সমস্যা স্যার দেখেন স্যার নিচে which is specified on the data sheet for op-amp হ্যাঁ বলো এখানে কি সমস্যা ডাটা শীট এটা সমস্যা জি স্যার আচ্ছা ডাটা শীট এটা সমস্যা হচ্ছে এই কারণে যে প্রত্যেকটা আইসি যারা তৈরি করে ম্যানুফ্যাকচারার অর্থাৎ আইসি কোম্পানিগুলা ঠিক আছে আইসি কোম্পানিগুলা একটা আইসির বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ গুলো তারা প্রোভাইড করে থাকে অর্থাৎ এই আইসির ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কেমন আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কেমন ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন বুঝছো অর্থাৎ ফ্রিকোয়েন্সি বাড়লে অর্থাৎ আমি যদি ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি বাড়াই দেই ধরো এখানে ফ্রিকোয়েন্সি আছে ধরো আমাদের 50 হার্টজ আমি যদি 100 হার্টজ করি 200 হার্টজ করি 500 হার্টজ করি আউটপুটে কি ধরনের পরিবর্তন আসবে এটা হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স ঠিক আছে কারণ এইখানে যে আমাদের ইনপুট সিগন্যাল ভিআই দিলাম এই ভিআই সিগন্যাল তে একটা ফ্রিকোয়েন্সি থাকতে পারে না এটা তো একটা এসি সিগন্যাল হতে পারে এসি সিগন্যালটা ফ্রিকোয়েন্সি থাকতে পারে এটা একটা ফ্রিকোয়েন্সি থাকতে পারে ফ্রিকোয়েন্সির সাথে সাথে আউটপুটে কি ধরনের পরিবর্তন হয় এই ভোল্টেজের সাথে সাথে আউটপুটে কি ধরনের পরিবর্তন হয় তো এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে যারা ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে যারা আইসি গুলো তৈরি করে না তারা এই প্রত্যেকটা আইসির একটা নাম্বার থাকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আইসির একটা নাম্বার থাকে ঠিক আছে এই আইসি নাম্বার অনুযায়ী একটা ডাটা শীট থাকে ডাটা শীট হলো এই ম্যানুফ্যাকচারাররা যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদের প্রোভাইড করে থাকে বিভিন্ন গ্রাফে তারা এটা প্রোভাইড করে থাকে ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের গ্রাফ দিয়ে তারা দেখা যায় এই জিনিসটা আমাদের প্রোভাইড করতে থাকে এরকম করে গ্রাফ দিয়ে প্রোভাইড করতে থাকে এটা আমরা কিছুক্ষণ পরে দেখবো আমরা যখন ডিটেইলসে ঢুকবো আমরা প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করব তখন আমরা এগুলো ডিটেইলস দেখবো ডাটা শীট কি এখানে যে জিনিসটা বলছে যে লার্জ সিগন্যাল ভোল্টেজ গেইন হুইচ ইজ স্পেসিফাইড অন দ্য ডাটা শীট ফর অ্যান অপারেশন অ্যাম্পলিফায়ার এই গেইনটাকে আমাদের একটা এই ডাটা শীটে যেভাবে রিপ্রেজেন্ট করা আছে সেটাই এখানে এ ঠিক আছে তো ডাটা শীট আমরা যখন দেখবো তখন আমরা বুঝতে পারবো আমাদের কিছুক্ষণ পরেই মনে হয় ডাটা শীট আছে ঠিক আছে জি স্যার ওকে এইটুকু বুঝতে পারছো তো আমি যেটুকু এখন পড়াইতেছি এটুকু বুঝতে পারছো তো স্টেপ বাই স্টেপ আমাদের ঢুকতে হবে এই অপারেশন
এর ভিতরে, ঠিক আছে? এখন যেটুকু বুঝাইতেছে, কারণ অনেক কিছু আলোচনা আছে, একটা অপারেশন অ্যাম্পলিফায়ার নিয়ে পুরো একটা সাবজেক্ট, বুঝতে পারছো? আলোচনা কিন্তু কম না, পুরো একটা হ্যাঁ, অনেক সাবজেক্ট কিছু। হলো একটার উপরে। সুতরাং এখানে স্টেপ বাই স্টেপ আমাদের ঢুকতে হবে। এখন যেটুকু বুঝাইতেছি যে আউটপুট সিগন্যাল মানে হলো একটা অপারেশন অ্যাম্পলিফায়ার আউটপুট মানে হলো গেইন ইনটু ইনপুট ভোল্টেজের ডিফারেন্স। এইটুকু বুঝতে পারছো তো? এইটা তো বুঝতে পারছি। হ্যাঁ, স্যার এটা যদি বুঝতে পারো তাহলে আমরা নেক্সট ইনপুট ভোল্টেজ হ্যাঁ বলো বলো। আর ইনপুট ভোল্টেজ ডিফারেন্স না স্যার? হ্যাঁ, ইনপুট ভোল্টেজের ডিফারেন্স হলো V1 মাইনাস V2। এই যে V2 হ্যাঁ, জি স্যার। V1 হলো আর V0 ইকুয়াল হলো এ এ হচ্ছে কি V1 মাইনাস V2। হ্যাঁ, এ হচ্ছে আমাদের গেইন, এটা হলো আমাদের গেইন। জি স্যার। আর গেইন কি এটা তো নিশ্চয়ই তোমাদের জানার কথা এখন। হ্যাঁ, গেইন কি? আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ, এটাই তো গেইন। একটা ফায়ার অ্যাম্পলিফায়ারের গেইন, তো গেইন ইনটু ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ ডিফারেন্স, এটাই হলো একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের আউটপুট ভোল্টেজ, ঠিক আছে? তো এই যে অপারেশন অ্যাম্পলিফায়ারটা আমরা ইউজ করতেছি, এই অপারেশন অ্যাম্পলিফায়ারটাকে আমরা বলতেছি ওপেন লুপ অপারেশন অ্যাম্পলিফায়ার। এর নাম কি? ওপেন লুপ অপারেশন অ্যাম্পলিফায়ার। ওপেন লুপ, OPEN, ওপেন লুপ। ওপেন লুপ। লুপ। ও আচ্ছা। ওপেন লুপ অপারেশনাল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? ওপেন লুপ কারণ কি? এর এই ভোল্টেজ অ্যাম্পলিফায়ারে কোনো ধরনের ফিডব্যাক পাথ নাই। তোমাদের কাছে ফিডব্যাক জিনিসটা অজানা, কারণ ফার্স্ট তোমরা শুনতেছো ফিডব্যাক এই কোর্সে, তাই না? ফিডব্যাক পাথও এই অ্যাম্পলিফায়ারের ভিতরে নাই। আমরা পরে যখন আমরা ফিডব্যাক দেখবো তখন বুঝতে পারবো ফিডব্যাক জিনিস কি আর ফিডব্যাক নাই জিনিসটা কি। তো এটা যেহেতু ফিডব্যাক পাথ নাই, এটার নাম হলো ওপেন লুপ। ফিডব্যাক হলো আউটপুটের সাথে ইনপুটের একটা কানেকশন। কোন অপারেশন অ্যাম্পলিফায়ারের আউটপুটের সাথে ইনপুটের একটা কানেকশন থাকে, এরকম একটা কানেক্ট করে দেওয়া থাকে, এটাকে বলা হয় ফিডব্যাক পাথ, অর্থাৎ আউটপুটটাকে ইনপুটে আবার ব্যাক করায়, ঠিক আছে? এটা হলো ফিডব্যাক পাথ। যেহেতু এই অপারেশন অ্যাম্পলিফায়ারে কোনো ফিডব্যাক পাথ নাই, সুতরাং এই অপারেশন অ্যাম্পলিফায়ারকে বলা হয় ওপেন লুপ অপারেশন অ্যাম্পলিফায়ার। ক্লিয়ার? জি স্যার। ওপেন লুপ। জি স্যার। আচ্ছা, এইটুকু ক্লিয়ার হই, তাহলে আমি আগাইলাম সামনে। আচ্ছা। ওকে, জি স্যার। হ্যাঁ বলো। এই যে এইখানে বিভিন্ন ধরনের কিছু ম্যানুফ্যাকচারার ডেজিগনেশনস ফর ইন্টিগ্রেটেড সার্কিট, এগুলো বিভিন্ন সিম্বল দিয়ে কি কি বোঝাইতেছে এগুলো একটু দেওয়া আছে। ন্যাশনাল সেমিকন্ডাক্টর, মোটরোলা কোম্পানি যদি বানায়, এক একটা বাজারে যে সমস্ত আইসি গুলো পাওয়া যায়, এটা নাম্বারিং সিস্টেমটা দেওয়া আছে। যে ন্যাশনাল সেমিকন্ডাক্টর, মোটরোলা কোম্পানি, যদি RCA কোম্পানি বানায়, টেক্সাস ইনস্ট্রুমেন্ট যদি বানায়, তাহলে এইভাবে নাম্বারিং করছে। এক একটা কোম্পানি এক এক ভাবে নাম্বারিং করছে, এগুলো সম্পর্কে দেওয়া আছে। এই যে দেখো আইসি অ্যাভেলেবল হইলে বিভিন্ন ধরনের ACES এই ধরনের সিরিজের অপারেশন অ্যাম্পলিফায়ার বাজারে অ্যাভেলেবল আছে। এর মধ্যে 741A, 741C, আমরা মূলত এখানে আলোচনা করব 741C নিয়ে। এই আইসিটা নিয়ে আলোচনা করব, 741C এই আইসি নিয়ে এই বই আলোচনা করব। এরকম বিভিন্ন ধরনের আইসি কিন্তু বাজারে অ্যাভেলেবল। না না না, এটা অপারেশন অ্যাম্পলিফায়ার আইসি, টাইমার আইসি না। টাইমার আইসিও কিন্তু এই কোর্সে আছে। টাইমার আইসির নাম হলো 555 আইসি, 555। হ্যাঁ, এটা হলো আমাদের টাইমার আইসি। এই টাইমার আইসিও এই কোর্সে আলোচনা, 10% আলোচনা হলো এই কোর্সে টাইমার আইসি নিয়ে, আর বাকি 90% হলো এই অপারেশন অ্যাম্পলিফায়ার নিয়ে। বুঝতে পারছো? 90% বলা যাবে না, মনে হয় 85%, আর 5% আছে হলো আমাদের পাওয়ার অ্যাম্পলিফায়ার নিয়ে, ঠিক আছে? ওকে, এই 555 টাইমার আইসি নিয়ে আলোচনা করব। এখন বর্তমানে আমাদের আলোচনা বিষয় হলো এই 741C আইসি। এই আইসি নিয়ে 741C। হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখবা যে বাজারে বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন রকমের অপারেশন অ্যাম্পলিফায়ার আইসি বাজারে ছাড়ছে। এগুলো কিন্তু সবই অপারেশন অ্যাম্পলিফায়ার আইসি, ঠিক আছে? তো এগুলোর বিভিন্ন ধরনের আইসির বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স, বিভিন্ন ধরনের ডাটা শিট আছে। আমাদের পারপাস অনুযায়ী আমরা প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন ধরনের আইসি ইউজ করি। এই ডাটা শিট দেখে দেখে, অর্থাৎ এর ক্যারেক্টারিস্টিক দেখে দেখে ম্যাচ করে করে আমাদের এই আইসি গুলো সিলেক্ট করতে হয়, ঠিক আছে? এখন মোটামুটি হ্যাঁ, টেম্পারেচার সবই আছে, ডাটা শিটে সব থাকে। গুগলে যাও এক সেকেন্ড। যেমন ধরো আমি এখানে
আচ্ছা গুগলে যাওয়ার তো উপায় কই? হ্যাঁ আর এখান থেকে যেতে পারবেন না স্যার, বের হয়ে আবার যেতে হবে নতুন করে। আচ্ছা স্যার ব্যাক দেন। আচ্ছা দেখতেছি এই যে হ্যাঁ ওকে আচ্ছা এই দেখো 741CIC ডাটা শিটটা মনে হয় অ্যাভেলেবেল আছে এই নেটে যদি দেখো ডাটা শিটগুলো আছে আমি ইসে যাই ছবিতে যাই সরাসরি ডাটা শিট এসে পড়বে মনে হয় 1 সেকেন্ড আচ্ছা এইভাবে আসতেছে না 1 সেকেন্ড দেখি এটা LM741 আবার এটা আচ্ছা একটা দেখলেই হয় ঠিক আছে এই যে বিভিন্ন ধরনের আইসি আছে ডাটা শিট দেখবো তো ওপেন করেন এই যে ডাটা শিট যেমন ধরো LM741 আইসি আমি ডাটা শিট দেখবো এটা একটা আইসি ঠিক আছে স্যার এই যে এখানে পিডিএফ ভার্সন আছে ডাটা শিটের দেখবা এই যে আমাদের একটা ডাটা শিট একটা কোম্পানির ডাটা শিট এটা আইসির সমস্ত কিছু এখানে এক্সপ্লেইন করা আছে একটা আইসি সম্পর্কে সমস্ত কিছু ঠিক আছে এই যে এটা হলো ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক ইকুইভ্যালেন্ট সার্কিট এই আইসির ঠিক আছে বিভিন্ন ধরনের গ্রাফিক্যালি এটা রিপ্রেজেন্ট করছে সমস্ত ক্যারেক্টারিস্টিক গুলোকে যে কমন মোড ইনপুট রেজিস্ট্যান্স ডিসি ভোল্টেজ টেম্পারেচারের উপরেও আছে এই যে আউটপুট বাই টাইম আউটপুট ভার্সেস টাইম গ্রাফ আছে এটা যদি তোমরা খুঁজে দেখো এই যে এটা টাইপিক্যাল টেম্পারেচার হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য এই ক্যারেক্টারিস্টিক না এরকম এই যে টেম্পারেচার এই যে টেম্পারেচার হলো 25 ডিগ্রি এর জন্য এটা 25 ডিগ্রির জন্য করছে এটা ডাটা শিটটা তৈরি করছে তো এইরকম ভাবে আমাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আকারে আমাদের ডাটা শিটে আইসি সম্পর্কে বর্ণনা দেওয়া থাকে তো এগুলো তোমরা খুঁজে দেখো ঠিক আছে তো আমরা এখন আমাদের আলোচনায় চলে যাই এটা দূর করবো কিভাবে তারা স্যার এই যে এখানে ব্যাক আসছে ফিরে ই করলে এটা কেটে যাবে ঠিক আছে লাইন কিন্তু যে কোনো সময় কাটা যেতে পারে কারণ 40 মিনিট পর পর কিন্তু লাইন কাটা যায় এই দিকে একটু খেয়াল রাখো আবার তখন আমি লিংক দিব আবার তোমরা তখন কানেক্ট হয়ে যাবা ঠিক আছে 40 মিনিট প্রায় হয়ে গেছে স্যার হ্যাঁ হয়ে গেছে এখন লাইন কাটা যেতে পারে 1 সেকেন্ড দাঁড়াও এরপরে মোটামুটি ডেভেলপমেন্ট ইন্টিগ্রেটেড সার্কিট এগুলো আলোচনা আছে এগুলো পড়ার দরকার নাই তোমরা নিজেরা যদি ইচ্ছা হয় পড়ে নিও এই যে দেখো এমন ধরো এইখানে দেখো এইখানে কিছুক্ষণ আগে যেটা বললাম যে স্মল স্কেল ইন্টিগ্রেশন এই সম্পর্কে আমরা একটু দেখে নেই আইসি সম্পর্কে যদি আমরা জানি কি আইসি মানে হলো যে কোনো একটা ছোট্ট একটা ডিভাইসের মধ্যে বিভিন্ন ধরনের কানেকশন গুলোকে ইমপ্লিমেন্ট করা তাই না বিভিন্ন ধরনের এর মধ্যে বিজেটি থাকতে পারে ডায়োড থাকতে পারে তারপরে মসফেট থাকতে পারে বিভিন্ন ধরনের কানেকশন ডিভাইস গুলো থাকতে পারে এখন এই কতগুলো কম্পোনেন্ট কানেক্টেড আছে তার উপর ডিপেন্ড করে আইসি গুলোকে কয়েকটা নাম ক্লাসিফাই করা হয় এর মধ্যে 1 নাম্বার ক্লাসিফিকেশন হলো স্মল স্কেল ইন্টিগ্রেশন স্মল স্কেল ইন্টিগ্রেশন হলো যদি কোনো একটা আইসির ভিতরে আমাদের 10টার চেয়ে কম কম্পোনেন্ট ইন্টিগ্রেট করা থাকে অর্থাৎ এমন একটা আইসি যেখানে 10-এর চেয়ে কম অর্থাৎ 9, 8, 7টা কম্পোনেন্ট ইন্টিগ্রেট করা অর্থাৎ 7টা বিজেটি বা ডায়োড ইমপ্লিমেন্ট করা ফেব্রিকেট করা আছে এখানে এরকম যদি হয় তাহলে তাকে বলা হয় স্মল স্কেল ইন্টিগ্রেশন ক্লিয়ার আবার যদি 100-এর চেয়ে কম হয় তাহলে বলতে পারে তাকে স্যার 10 এর নিচে স্যার মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন 10-এর নিচে থাকলে স্মল স্কেল ইন্টিগ্রেশন বা এসএসআই তাকে বলা হয় এসএসআই আবার যদি 100 নিচে থাকলে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন যদি রেকর্ডিং চালু করছি আর নিশিকে পারমিশন দিব না জি স্যার হ্যালো রেকর্ড পারমিশন দিয়ে দিছি ওকে স্ক্রিন শেয়ার করে দিলাম হ্যাঁ
যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করতেছিলাম সেটা হলো স্মল স্কেল ইন্টিগ্রেশন বা এসএসআই। এটা হলো যদি 10-এর কম থাকে তাহলে এসএসআই, যদি 100-এর কম থাকে তাহলে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন বা এমএসআই, যদি 1000-এর কম থাকে, ঠিক আছে, অর্থাৎ এখানে 100 হবে না, এখানে একটা মিস্টেক আছে, এখানে হবে 1000, ঠিক আছে। যদি 1000-এর কম থাকে এই যে জায়গায় 1000 হবে, ঠিক আছে। 1000-এর কম থাকলে হবে লার্জ স্কেল ইন্টিগ্রেশন, ঠিক আছে। আর যদি প্রায় 1000-এর চেয়ে বেশি থাকে তাহলে সেটাকে বলা হয় ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন বা ভিএলএসআই। তোমাদের যেটা বললাম ভিএলএসআই সার্কিট ডিজাইন না খুব কথা বলছিলাম না, এই যে কোর্স আছে একটা তোমাদের, স্যার বলছিলেন এটা হলো যে তখন। লার্জ স্কেল ইন্টিগ্রেশন বা ভিএলএসআই, অর্থাৎ যেখানে 1000-এর চেয়ে বেশি পরিমাণে সার্কিট কানেকশন আছে, অর্থাৎ কম্পোনেন্ট কানেকশন আছে, সেইটাই হলো আমাদের ভিএলএসআই সার্কিট, ঠিক আছে। তো এরকম আমাদের মোটামুটি ভিএলএসআই সার্কিট অনেক প্রায় কয়েক লাখ আমাদের কম্পোনেন্ট কানেকশন করা থাকে। যেমন ধর একটা প্রসেসরে প্রায় কি অসংখ্য অগণিত আমাদের কানেকশন আমাদের ওই আইসির ভিতরে আছে। ছোট্ট একটা প্রসেসর, এর ভিতর অসংখ্য অগণিত কানেকশন আছে, ঠিক আছে। এটা একটা ভিএলএসআই ইন্টিগ্রেটেড সার্কিটের একটা এক্সাম্পল, ঠিক আছে। এরকম ভাবে আমাদের একটা আইসিতে কতগুলো কানেকশন আছে তার উপর ভিত্তি করে এই এসএসআই, এমএসআই, এলএসআই এবং ভিএলএসআই এই ক্যাটাগরিতে ভাগ করা যায়। ক্লিয়ার? ঠিক আছে স্যার এখানে তো তাহলে তো স্যার দুইটা তো একই হয়ে গেল, ওই যে লার্জ আছে যেটা আর ভেরি লার্জ, মানে দুইটা একরকম হয়ে গেল না? এটা হলো 1000 কম আর এটা 1000 বেশি, মানে কি তোমার হইতে পারে 5 লাখ, 10 লাখ, 20 লাখ হইতে পারে, তাই না, কোটি হইতে পারে তোমার কানেকশন, প্রায় 2 কোটি কানেকশন থাকে হলো এর ভিতরে, প্রসেসরের ভিতরে। তো বুঝতেছো কত? তাইলে এটা হচ্ছে 100 চাইতে বেশি স্যার, মানে 1000-এর বেশি স্যার, না 1000-এর এটা ভুল বেশি আছে, এখানে যে 100 আছে এটা 100 হবে ভুল। এটা ভুল আছে। ও আচ্ছা, ও, জি 100 স্যার। না, ও সরি, আচ্ছা 100-এর চেয়ে বেশি আর কি, 100-এর চেয়ে বেশি, জি স্যার। তো ভিএলএসআই এর চেয়ে কম, আর 1000 এটা 1000-এর চেয়ে বেশি। হ্যাঁ এটা 1000-এর চেয়ে বেশি, ঠিক আছে। জি স্যার। ওকে, এটা হলো আমাদের, এখানে আমরা দেখতেছি যে বিভিন্ন আইসি এর সাইজ, যে বিভিন্ন ধরনের আইসি কিরকম সাইজের হইতে পারে। কোন আইসি এরকম হয়, কোন গোলাকার হয়, কোনটা, ঠিক আছে, কোনটা এরকম ইয়ের মতো আয়তাকার হয়, কোন আইসি এরকম লম্বা হয়। এই বিভিন্ন ধরনের আইসি সাইজ আছে, এর উপর ভিত্তি করে মানে বিভিন্ন আইসি কে ভাগ করা হয়েছে। একটা হলো ফ্ল্যাট প্যাক, একটা হলো মেটান ক্যান অর ট্রানজিস্টর প্যাক, তারপরে দি ডুয়েল ইন লাইন প্যাক, হ্যাঁ স্যার ডুয়েল ইন লাইন প্যাকেজ। হ্যাঁ এই ধরনের বিভিন্ন টাইপে ভাগ করা হয়। যা এগুলো আমাদের আলোচনার বিষয় না, এগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে। এগুলো তোমরা দেখে নাও, এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। এই যে এখানে বিভিন্ন ধরনের আইসি শেপ নিয়ে আলোচনা করা আছে বইয়ে, তো ওইগুলো আমাদের আলোচনার মূল বিষয় না, ঠিক আছে। অপারেটিং ইনফরমেশন এগুলো এক্সট্রা তোমরা প্রয়োজনে দেখে নিবা, এগুলো আমাদের এই কোর্সের বিষয় না, ঠিক আছে। আমাদের অধ্যায় 1 মোটামুটি শেষ। এখন আমাদের সেকেন্ড অধ্যায় আমরা শুরু করব। এখানে মোটামুটি ইন্টারপ্রিটেশন অফ ডাটা শিট এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অপারেশন অ্যামপ্লিফায়ার, ঠিক আছে। ইন্টারপ্রিটেশন অফ এ টাইপিক্যাল সেট অফ ডাটা শিট। আচ্ছা, ডাটা শিট, এই যে আমাদের একটা 741 এর একটা ডাটা শিট এখানে দেয়া আছে, ঠিক আছে, যেটা আমরা দেখলাম। এরকম ভাবে বিভিন্ন ধরনের স্পেসিফিকেশন, এখানে বিভিন্ন ধরনের স্পেসিফিকেশন পড়লেই বুঝতে পারবা যে সবকিছু এখানে ডিটেইলস দেওয়া থাকে। যারা তৈরি করে আইসি কোম্পানি, যে কোনো একটা ডাটা শিট নেট থেকে সার্চ দিয়ে ডাউনলোড করে দেখো এখানে কি কি ইনফরমেশন থাকে। আমরা যখন কোন আইসি ইউজ করব না, ধর আমাদের নির্দিষ্ট পারপাসে আমি কোন একটা আইসি ইউজ করব, আমরা তখন যে কাজটা করব, এই ডাটা শিট দেখে আমরা খুঁজে কোন আইসিটার জন্য আমাদের জন্য সুইটেবল, ঠিক আছে। কোন একটা নির্দিষ্ট কাজের জন্য কোন আইসিটা সুইটেবল, এটা আমরা এই ডাটা শিট দেখে খুঁজে বের করি, ঠিক আছে। এর বিভিন্ন ধরনের রেসপন্স আমাদের দেয়া থাকে। এই যে দেখেন ডাটা শিটের ভিতরে অবশ্যই ভুলা আসতেছে, সব বড় করি। এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট দেয়া আছে ডাটা শিটে, এগুলো দেখে নিবা। অসংখ্য ফিগার দেয়া থাকে, বিভিন্ন ধরনের রেসপন্স দেয়া থাকে, এখানে বিভিন্ন ধরনের প্যারামিটার দেয়া থাকে, ঠিক আছে।
এই ডাটা শিট গুলোতে, যেগুলো হলো একটা ডাটা শিট। হ্যাঁ, মানে একটা ডাটা শিটে মোটামুটি সবই আলোচনা করা থাকে আইসি সম্পর্কে। জি স্যার। আচ্ছা, ওকে দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, আমি এখন অন্য একটা বইয়ে চলে যাই। এই বই থেকে আমি একটু আরেকটা বইয়ে যাই, এই বইটাতে যাই, দেখি এই বইটাতে মোটামুটি যেমন ধরো যে তুমি এখান থেকে ধরো ঢাকা থেকে জামালপুরে বা জামালপুর থেকে ঢাকায় যাবা, তো তোমার কিন্তু অনেকগুলো প্রবলেম আছে। হ্যাঁ, এটা হলো মোটামুটি একটা, আচ্ছা যাক এই বই থেকে, এটা হলো আমাদের কাফলিং এর বই, যে বইটা খুলছি এটা হলো কাফলিং এর বই, ঠিক আছে? কাফলিং এর বই, দাঁড়াও এই বইটার সেকেন্ড অধ্যায় হলো এটা না, ফার্স্ট অধ্যায়টা একটু দেখি। প্রোগ্রামারকে যখন প্রবলেমটা দেয়া হয় তখন একটা মানে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি বারবার এআই এগুলো যখন এআই বলতে এই যে দেখো এখানে সার্কিট সিম্বল এন্ড টার্মিনাল, একটা 741C অপারেশন অ্যাম্পলিফায়ার আইসি বিভিন্ন ধরনের সার্কিট সিম্বল দেয়া আছে, ঠিক আছে? এটা হলো 741 অপএম। এখানে দেখো ফুল সিম্বলটা দেয়া আছে, এটা হলো আমাদের ইনভার্টিং ইনপুট টার্মিনাল, এটা হলো নন ইনভার্টিং ইনপুট টার্মিনাল। দেখো আইসির 2 নাম্বার পিন, আমি ফুল আইসিটা দেখাই দিতেছি, এটা কোন বই আমার খেয়াল নাই, আমি একটু দেখাই, দাঁড়াও। ফুল আইসিটা দেখাইলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবা। এই যে পাইছি, এই যে এটা হলো টোটালটা একটা, এই আইসিটা দেখতেছ, এই আইসিটা না, এই আইসিটাই হলো আমাদের টোটাল একটা অপারেশন অ্যাম্পলিফায়ার 741C আইসি। এর হলো 8টা পিন, 1 2 3 4 5 6 7 8। যে কোনো আইসি প্রথমে, যে কোনো আইসি এই 7 আইসি গুলো দেখো, এখানে একটা তুমি খাস কাটা দেখবা। আচ্ছা, তোমাদের সাউন্ড গুলো কেন দেখবো? এখানে একটা খাস কাটা দেখবা, যেখানে এরকম একটা আইসি গুলো, প্র্যাকটিক্যাল আইসি গুলো ধরো, এখানে একটা খাস দেখবা, এরকম একটা কাটা থাকে। মানে স্যার, হ্যাঁ স্যার এটা সোজা কিনা উল্টা কিনা, এটা তার জন্য এই খাস কাটার ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই খাস কাটাটার অ্যান্টি ক্লকওয়াইজ আইসি গুলো নাম্বারিং হয়। আইসি কিন্তু নাম্বার কিন্তু আইসি দেয়া থাকে না, এই খাস কাটা অংশের অ্যান্টি ক্লকওয়াইজ একটা ঘড়ির কাঁটার দিক থেকে আমাদের নাম্বারিং করতে হয়। এই আইসির বাম পাশে আমাদের 1, তারপরে এটা হলো আমাদের 2, অর্থাৎ আইসির খাস কাটা অংশের বাম পাশ থেকে আমাদের শুরু হবে নাম্বারিং করা, 1 2 3 4 5 6 7 8। যে কোনো আইসি, যেমন এআইসির এখানে এই বাম পাশে অংশ থেকে আমাদের নাম্বারিং 2 3 4 5 6 7 8 এরকম করে 14 পর্যন্ত এরকম নাম্বারিং গুলো আমাদের শুরু হয়, ঠিক আছে? তো প্রথমটা হলো আমাদের অফসেট নাল, 2 নাম্বারটা হলো আমাদের ইনভার্টিং ইনপুট, অপারেশন অ্যাম্পলিফায়ারের ইনভার্টিং ইনপুট যেটা আমরা দেখলাম। 3 নাম্বারটা হলো আমাদের নন ইনভার্টিং ইনপুট, ঠিক আছে? এটা আমাদের পজিটিভ ইনপুট যেটা। আর 4 নাম্বার হলো বায়াসিং ভোল্টেজ, বলছি না প্রত্যেকটা ডিভাইসের বায়াসিং করতে হয়, এক্সটার্নাল ডিসি পাওয়ার সাপ্লাই দিতে হয় অপারেশন অ্যাম্পলিফায়ারের। গত ক্লাসে আলোচনা করলাম যে একটা এক্সটার্নাল ডিসি আলোচনা করা হয়, ঠিক আছে? এটা হলো নেগেটিভ বায়াস ভোল্টেজ। আর 7 নাম্বার পিন হলো আমাদের পজিটিভ বায়াস ভোল্টেজ, অর্থাৎ নেগেটিভ বায়াস ভোল্টেজ এবং পজিটিভ বায়াস ভোল্টেজ। একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার 741C আইসি কে আমাদের 5 ভোল্ট থেকে শুরু করে প্রায় 18 ভোল্ট পর্যন্ত বায়াসিং করা যায়, ঠিক আছে? অর্থাৎ এই নেগেটিভ ভোল্টেজটাকে আমরা 5 ভোল্ট থেকে 18 ভোল্ট পর্যন্ত আমরা বায়াসিং করতে পারবো। অর্থাৎ একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারকে আমরা ডিজিটাল সার্কিটেও আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, অর্থাৎ ডিজিটাল সিস্টেমেও আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। এরপরে আমাদের এটা হলো অফসেট নাল 5 নাম্বার। 6 নাম্বার হলো আমাদের আউটপুট, এই 6 নাম্বার পিন থেকে আউটপুট নেই। আর 8 নাম্বার হলো নো কানেকশন। তো এই পিনগুলোর বিভিন্ন কাজ আমরা পরবর্তীতে আলোচনা করব। এর মধ্যে আমাদের 2 নাম্বার, 3 নাম্বার, 6 নাম্বার এবং বায়াসিং 2টা, এই কয়টা কানেকশন হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সিম্বলে আমাদের এই কয়টা কানেকশনই দেখানো থাকে, 2 নাম্বার দেখানো থাকে, 3 নাম্বার দেখানো থাকে, 4 নাম্বার দেখানো থাকে এবং 6 নাম্বার। আর 1 5 এবং 8 নাম্বারটা দেখানো থাকে না। স্যার অফসেট নাল কি স্যার? অফসেট নাল এর কাজ, হ্যাঁ বলতেছি, অফসেট নাল এই পিনটার কাজ আমরা এখন আলোচনা করব না।
এই পিনটার কাজ আমরা আলোচনা করব যখন ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখবো, আমরা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস দেখবো তখন, ঠিক আছে? তখন আমরা এই পিনটার কাজ আমরা বুঝতে পারবো, এখন আমরা দেখবো না এটা, ঠিক আছে? এই পিনগুলোর কাজ আমরা তখন বুঝতে পারবো। তো বর্তমানে আমরা 2, 3, 4 এবং 7 এটা নিয়ে আমি আলোচনা করব। এটা নিয়ে একটা অধ্যায় আছে, জব সেট। স্যার হ্যালো স্যার, হ্যাঁ স্যার এটা কি ফিডব্যাক এমপ্লিফায়ার? কোনটা? এটা কি ফিডব্যাক এমপ্লিফায়ার স্যার? ইনপুটের সাথে আউটপুটের কানেকশন আছে। না, এটা ফিডব্যাক না, এটা ফিডব্যাক কানেকশন না, এটা আউটপুটের সাথে ইনপুটের কোনো কানেকশন না এখানে। এটা জাস্ট একটা আইসি ব্লক, আইসির সিম্বল, এই একটা চিত্র আর কি, আর কিছু না। বলো। আচ্ছা, প্র্যাকটিক্যালি যদি তুমি আইসি দেখো, তো আইসি মোটামুটি 1 সেকেন্ড। হ্যাঁ, যে একটা আইসির মানে বিভিন্ন ধরনের পিন কানেকশন গুলো দেখাচ্ছি, বাস্তবে আইসি গুলো দেখতে কেমন আর কি, ঠিক আছে? দাঁড়া 1 সেকেন্ড, বইগুলোতে বইয়ে গুছায়া দেওয়া নাই, এলোমেলো করে দেওয়া, এই কারণে খুঁজে খুঁজে আমার বের করতে হইতেছে। আর এগুলো নোট করতে গেলেও আমার কাছে একটা নোট করা আছে, কিন্তু ওই নোটটা সাফিসিয়েন্ট মনে হইতেছে না। আচ্ছা যাই হোক, এটা আমার গাইকোয়ার্ডের বই চলে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, ওই যে জিনিসটা বললাম, আইসির 2 নাম্বার এবং 3 নাম্বার পিনটা 6 এবং 7, 4 নাম্বার এবং 7 নাম্বার এবং 6 নাম্বার পিনটাই সাধারণত সিম্বলে দেয়া থাকে, ঠিক আছে? 1, 8 এবং আরেকটা হলো 5, অফসেট নাল 1, 8 এবং হলো 5, 1, 5 এবং নাল হলো 8 নাম্বার পিন। তো এগুলো সাধারণত সিম্বলে দেয়া থাকে না, কারণ এগুলোর সাধারণত ইউজ নাই, ব্যবহার নাই। তো অফসেট নালের ব্যবহারটা আমাদের কি পারপাসে ইউজ হয় এটা আমরা পরে যখন আমাদের এই ইয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ এমেজন ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আলোচনা করব, তখন আমরা এই জিনিসটা দেখতে পারবো, ঠিক আছে? আমরা এগুলো পরিস্থিতি সম্পর্কে নিয়ে নেই, এই পিনগুলো কি করে, কিভাবে এগুলো বায়াসিং করতে হয়, এগুলো, ঠিক আছে? আমাদের স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, আমরা সরাসরি ওইদিকে আর জাম্প করতেছি না, ঠিক আছে? তো এটাই হলো আমাদের ওই ইকুইভ্যালেন্স সার্কিট, যেটা আগের বইয়ে তোমরা দেখলা, ঠিক আছে? এই যে দেখো বায়াসিং করা হয়েছে, এটা হলো আমাদের নেগেটিভ ইনপুট, পজিটিভ ইনপুট, ঠিক আছে? আমি একটু এই বইয়ে যাই। আচ্ছা, আমার মনে হয় তোমাদের আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে আমরা এই যে বিভিন্ন ধরনের ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আজকে আমি যে টপিকটা খুঁজতেছিলাম তোমাদের পড়াবো করে, ওই টপিকটা আমি বইয়ে খুঁজে পাইলাম না, যে কারণে আমি এতক্ষণ ঘোরাঘুরি করলাম। যাই হোক, পরের দিন আমি দেখি ওটা তোমাদের একটা লেকচার শিট আকারে দিয়ে দেওয়া যায় কিনা, ঠিক আছে? পিডিএফ করে দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো কি? হ্যাঁ বলো বলো, আজকে তোমরা তাহলে স্যার আজকে ক্লাস হবে না? আজকে তোমাদের এরপরে ক্লাস কি? এরপরে হুমায়ুন স্যারের ক্লাস হবে। এরপরে হুমায়ুন স্যারের ক্লাস না? হ্যাঁ, হুমায়ুন স্যারের ক্লাস হবে তো, ডিউ টাইমে হবে হুমায়ুন স্যারের ক্লাস। হুমায়ুন স্যার তো গ্রুপ করে দিছে, গ্রুপে দিয়ে দিবে স্যার। স্যার রুমন রে স্যার প্রতিদিন এক প্রশ্নের উত্তর দিতে